আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ মঈনুদ্দিন, সজীব বীজ ভান্ডার, রহনপুর, কলোনি মোড়, গংস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। আমাকে অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন আম নিয়ে ভিডিও করতে। আমি আম নিয়ে অনেক ভিডিও দিই আপনাদের সাথে, বিশেষ করে আমের জাত নিয়ে আলোচনা করি। আজ আমি একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের সাথে কথা বলবো। অর্থাৎ আমরা যারা কৃষক, যারা সবজি চাষ করি, তারা মূলত আমাদের যে পেশা তার সাথেই কিন্তু যাই। আমি মূলত একজন বীজ ব্যবসায়ী, একজন বালানাশক বিক্রেতা, সাথে একজন নার্সারিয়ান। অর্থাৎ সব দিক মিলিয়েই আমার কিন্তু কাজ হচ্ছে কৃষকের সাথে চলা এবং কৃষকের যে দুঃখ কষ্টগুলো সেগুলো কিন্তু দেখা। ইদানিং বর্তমানে যে আবহাওয়া যাচ্ছে সেটি সত্যি খুব খারাপ একটা অবস্থায় যাচ্ছে, যে কারণে মাঠে ব্যাপক ফসলের কিন্তু ক্ষতি। বিশেষ করে পেঁপে নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। পেঁপেটাই তুলে ধরার চেষ্টা করব। যারা পেঁপে চারা লাগিয়েছেন কিংবা যারা পেঁপে গাছ চারা হচ্ছে, বড় হচ্ছে, তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি। আসলে পেঁপে এমন একটা খুবই কি বলবো, এটাকে নরম একটা জাতের একটা ফসল। অর্থাৎ এটা তাপমাত্রা অতিরিক্ত হলেও সমস্যা, আবার বর্ষা হলেও সমস্যা। এটার প্রভাবটা সব দিক দিয়ে কিন্তু বেশি পড়ে, যার কারণে পেঁপে একটা সেন্সিটিভ একটা ফসল, সেটা কিন্তু আমাদের মাথায় রেখে কিন্তু কাজ করতে হয়। তো দর্শক, আসলে মূল বিষয়টা হচ্ছে রোগ বালাই। আমরা যখন একটা আদর্শ জমি চাষ করব, আদর্শ কৃষক হব, আমরা পেঁপে চাষ করব, একটা বাণিজ্যিকভাবে আমাদের একটা লক্ষ্য থাকবে আমাদের মুনাফা অর্জন করার। এবং সেটা একটা পর্যায়ে যখন যায়, তারপরে যখন আমাদের আশাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু মানুষ বাঁচা মরা নিয়ে কিন্তু প্রশ্নে পড়ে যায়। তার ভবিষ্যৎ কি হবে, সে এতদিন যে শ্রম দিল সেটার কি হবে। তো দর্শক, আসলে নার্ভাস হওয়ার কিছু নাই। যেখানে বিপদ আছে সেখানে কিন্তু তার প্রতিকারও আছে। আমি আজকে আপনাদের সামনে মূলত আজকে আলোচনা করব পেঁপে গাছের ভাইরাস নিয়ে, পেঁপে গাছের থিপস পোকা নিয়ে, মাকড় পোকা নিয়ে। আসলে বাজারে অনেক কোম্পানির কিন্তু বালাইনাশক আছে, যারা দিয়ে থাকেন, বালাইনাশক প্রয়োগ করে থাকেন, তারপরেও কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা কিন্তু আপনারা পান না। যার কারণেই আপনার গাছটি যেরকম হওয়া দরকার সেটি কিন্তু আপনার হয় না। ফলে আপনি আস্তে 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 ক্ষতিগ্রস্ত হয়ে যান। এক পর্যায়ে আপনার কিন্তু পুরো জমিটাই নির্মূল হয়ে যায় এই পেঁপে ক্ষেতটা। তো দর্শক, মূলত হচ্ছে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি থিপস, মাকড় এবং ভাইরাস নিয়ে। এখন থিপস কি, এই জিনিসটা আমাদের জানা দরকার। থিপসের আক্রমণ হলে পেঁপে গাছের সমস্যা কি হয়, পেঁপে গাছটা কেমন থাকে, এটা একটু আলোচনা করি। আসলে আমি আপনাদের স্ক্রিনে কয়েকটা ছবি দিয়ে রাখছি, যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন থিপসের আক্রমণটা হলে কি হয়। ও আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, সাদামাছি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে সাদামাছি। পেঁপে গাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাদামাছির আক্রমণ হয়, এবং সাদামাছির আক্রমণের কারণেই কিন্তু সেখানে ভাইরাস আর বাসা বাঁধে। অর্থাৎ পাতা, বিশেষ করে মূল যে মিডিলের যে পাতাটা, সেটা কিন্তু হলদে কালার হয়ে যায়। এখন যেটা হচ্ছে থিপসের কারণে পাতা যেটা হয়, সেটা হচ্ছে পাতাগুলো কুঁকড়ে যাবে, পাতাগুলো ভাঁজ হয়ে যাবে, পাতাগুলো নিচের দিকে মোড়াবে। অর্থাৎ পাতার যে উপরের সাইজটা, এই পাতাটা যেমন দেখছেন, এই ফ্রেশ পাতা, এটা একটা চারা। এই ফ্রেশ পাতা বড় পাতার ক্ষেত্রে এটা হবে, চারার ক্ষেত্রেও হতে পারে। সেটা হচ্ছে যে পাতাটা মিডিলে বের হবে, অর্থাৎ এই যে মুজের যে পাতাটা, সেটা কিন্তু আপনার কুঁকড়ে যাবে। এটা কিন্তু থিপসের আক্রমণ। আরেকটা বিষয় আপনারা মাথাতে রাখবেন, পেঁপের গাছ সবসময় যাওয়ার পরে জমিতে পর্যবেক্ষণ করুন। বিশেষ করে রৌদ্র অবস্থাতে গেলে সবচেয়ে ভালো হয়, বিশেষ করে দুপুরবেলা আপনারা যাওয়ার পরে এই গাছটির উল্টো দিকে, অর্থাৎ পাতার উল্টো দিকে দেখবেন এখানে ছোট ছোট অসংখ্য সাদা মাছি আছে কিনা। দর্শক, প্রত্যেকটা ফসলের জন্য রোগ বহনকারী একটি পোকা হচ্ছে সাদামাছি, যেটার কাজ হচ্ছে বিভিন্ন জায়গার রোগ বালাই আপনার জমিতে সে বপন করে দেয়। এইটা কিন্তু একটা মাথায় রাখবেন। এবং থিপস এবং সাদামাছি এই দুটা থাকলে গাছ কিন্তু বাড়বে না, গাছের পাতা আস্তে আস্তে ছোট হবে, গাছ মুড়িয়ে যাবে, এবং পরবর্তীতে যখন আক্রমণটা আরও বাড়বে, তখন মুজের যে পাতাগুলো থাকবে সেটা কিন্তু হলুদ বর্ণ হবে। অর্থাৎ এটা হচ্ছে, তখন মানুষ মনে করে এটা হচ্ছে মোজাক ভাইরাস। আসলে এটা মোজাক ভাইরাস না, পেঁপের ক্ষেত্রে এটা হয়ে থাকে একটা সাদামাছির আক্রমণের কারণে, এবং এটার কিন্তু আগে প্রতিকার ছিল না। দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, এটার কিন্তু আগে প্রতিকার ছিল না। আমরা অনেক কৃষককে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছি কি আপনারা আপনার ক্ষেত থেকে চারাটি উঠিয়ে ফেলবেন, উঠিয়ে দূরে কোনো জায়গাতে আপনারা ওটাকে পুঁতে দিবেন, অর্থাৎ সেটা যেন আপনার উপরে না থাকে। আসলে একটি চারা এরকম একটি চারা একটা কৃষককে কিনতে হয় 35 টাকা থেকে 50 টাকা, শুধুমাত্র একটি চারার দাম।
এবং এই চারাটি একটা নির্দিষ্ট জমিতে লিজ নেওয়ার পরে সেখানে রোপণ করতে হয়। 1 বিঘা জমিতে চারা, পেঁপের চারা প্রয়োজন হয় 400টি, অর্থাৎ 4 হাত পর পর স্কোয়ার করে চারা লাগানোর পরে 400টি চারা লাগে। যে চারাটি যদি আমি বাণিজ্যিকভাবে হিসাব করতে যাই, চারা ক্যালকুলেশন করতে যাই, তাহলে অনেক টাকা। অর্থাৎ আমি যদি 50 টাকা করে চারার দাম ধরে তাহলে প্রায় 20,000 টাকা। তো দর্শক, আমি চারা দিব 15 থেকে 20,000 টাকা এবং জমি লিজ নিব, সেখানে অনেক টাকা, এবং তার পিছনে যে আমি শ্রম দিব, পরিচর্যা করব, সেটা অনেক। সব মিলিয়ে আমি 1 বিঘা জমিতে যে পরিমাণ আমি খরচ করব, সেইটা যদি আমি লাভ সহ না পাই, অর্থাৎ আমি যদি আমার এই পরিশ্রমের ফল আমি না পাই, তাহলে কেমন হয়? আর এই আমার পরিশ্রম করার পরে সামান্য এই কিছু পোকা, কিছু আবহাওয়া জনিত অসুখের কারণে আমার ফসল নষ্ট হয়ে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো, সেটা কিন্তু হতে দেব না। তো দর্শক, যেহেতু আগে এটার প্রতিকার ছিল না, সেহেতু এটা ভাববার বিষয় ছিল। আলহামদুলিল্লাহ এখন এটার প্রতিকার আছে, এটার ওষুধ আছে, সেহেতু আমরা কিন্তু এটা নিয়ে মোটেও বিচলিত হব না, আমরা ভয় করব না। এখন আসুন আমি আপনাদের সেই ওষুধগুলো সম্পর্কে একটু পরিচয় করে দিই এবং তার যে মাত্রা, প্রয়োগ মাত্রা, সেটা নিয়ে একটু আপনাদের বলে রাখি। তো দর্শক, প্রথমে বলি আপনাদের যে সাদামাছি নিয়ে আমি আলোচনা করছিলাম, এটি মূলত হচ্ছে বায়োপেস্টিসাইড, ইস্পাহানি কোম্পানির একটা খুব ভালো কাজ করে, যেটার নাম হচ্ছে বায়োক্লিন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা জানি না ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা। এটি হচ্ছে একটি বায়োক্লিন। বায়োক্লিন ওষুধটি মাত্রাটা হচ্ছে প্রতি লিটার পানিতে 1 মিলি। আমি আবার বলে রাখি, আপনারা পেঁপে চাষ করার জন্য যারা এটি ব্যবহার করবেন, তারা পার লিটার পানিতে 1 মিলি করে বায়োক্লিন মিশিয়ে বৈকালবেলা স্প্রে দেবেন। এটাতে কি হবে, আপনার সাদামাছির যে উপদ্রবটা, সেটা কিন্তু অনেক অংশে কমে যাবে। আরেকটা বিষয়, এটা স্প্রে করার পরে এটার সাথে আরেকটা জিনিস আপনাদের বুঝিয়ে রাখি, এটার সাথে কিন্তু কোনো পেস্টিসাইড স্প্রে করতে পারবেন না। এটা জৈব বালাইনাশক এবং এটা 100% নিরাপদ। আপনার যারা বড়, যাদের পেঁপের জমি আছে, যারা বড় জমিতে পেঁপে ধরে আছে অবস্থাতে এরকম সমস্যা হচ্ছে, তাদেরকে বলে রাখি, আপনারা এইটা খুব ব্যবহার করবেন এবং ভালো রেজাল্ট পাবেন। আজকে ব্যবহার করলে তার পরের দিন আপনি ফলও তুলতে পারবেন এবং সেটা খেতেও পারবেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। সাথে হচ্ছে ইকোম্যাক। আপনাদের প্রথমে বলেছিলাম মাকড় এবং মাইট, দুই রকম। ইকোম্যাক হচ্ছে মাকড়ের জন্য। মাকড়ের যদি আপনার জমিতে লাগে, তাহলে আপনার পাতাগুলো কিন্তু উপর দিকে কুঁকড়ে যাবে। উপর দিকে যদি কুঁকড়ে যায়, তাহলে আপনি বুঝবেন আপনার এখানে পর্যাপ্ত পরিমাণে মাকড় আছে। এই মাকড়ের জন্য এখানে ইকোম্যাক দিবেন। এটাও হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলি, অর্থাৎ এটাও জৈব বালাইনাশক এবং এটা খুবই ভালো কাজ করে। আরেকটা বিষয়, এটা কিন্তু কোনো প্রকার ক্ষতি করে না, এটা মাথাতে রাখবেন। তবে ডোজ মেনটেন করবেন, ডোজ বেশি দেওয়া যাবে না। এটা যদি আপনার মাকড় থাকে, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। দর্শক, আমি আরো একটা পণ্যর কথা আপনাদের বলেছিলাম, সেটা হচ্ছে আপনার থিপসের কথা। থিপস আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে একটা পোকা মনে হয় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই থিপস। এটা যদি আপনার জমিতে লাগে, তাহলে আপনার পাতাগুলো কিন্তু নিচের দিকে মুড়িয়ে যাবে এবং পাতাটা একসময়তে কড়া হবে। যখন কড়া হয়ে যাবে, তখন কিন্তু গাছটা গ্রো হবে না, গাছটা বাড়তে পারবে না, গাছটা কিন্তু থেমে যাবে। আর এইটা নির্মূল করার জন্য এই বায়োট্রিন কিন্তু 100% কাজ করে। জি ভাই, এটা হচ্ছে 100% কাজের একটা ওষুধ। অর্থাৎ আপনার জমিতে যদি মাকড় থাকে, অর্থাৎ মাইট থাকে, থিপস থাকে এবং সাথে যদি সাদামাছি থাকে, তাহলে পরে আপনি 3টা জিনিস আপনি একত্রিত স্প্রে করতে পারবেন। সেটা হচ্ছে বায়োক্লিন, বায়োট্রিন এবং হচ্ছে ইকোম্যাক। 3টা 1 লিটার পানিতে 3 মিলি দিয়ে স্প্রে দিবেন। এটার পরের দিন, অর্থাৎ আপনার জমিতে যদি ভাইরাস থেকে থাকে, তাহলে পরে তার পরের দিন, 1 দিন পরে আপনি এই বায়ো এনভিটটা কিন্তু দিতে পারবেন। দর্শক, দেখানোর চেষ্টা করছি আপনাদের, এটা হচ্ছে বায়ো এনভিট। এটা হচ্ছে যে আমরা আপনার যে ভাইরাস জনিত যে অসুখগুলোর কথা বলে থাকি, বিশেষ করে এটা আর 100% কাজ দেয়। এটা খুবই ভালো রেজাল্ট দেয়। শুধুমাত্র পেঁপে বলে না, সিম থেকে শুরু করে, কালাই থেকে শুরু করে অনেক ফসলই কিন্তু এটা প্রয়োগে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং পেঁপের ব্যাপারে 100% এটা সফলতা আছে, আমি এটা নিজে প্রমাণ। তো যাদের পেঁপের এই ধরনের কোনো সমস্যা আছে, বিশেষ করে চারা পেঁপের লাগিয়েছেন, চারা মাথাটা বের হচ্ছে না, সমস্যা হচ্ছে, দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, তারা দ্রুত কিন্তু এই ওষুধগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন। তা দর্শক, আসলে এই ঘটনাটা হচ্ছে কৃষকের সাথে থাকা, কৃষকের সহযোগিতা করা, এটা কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার। কারণ কৃষির মধ্যে যে তৃপ্তিটা আছে, আমার মনে হয় না যারা কৃষি নিয়ে আলোচনা করেন, কৃষি নিয়ে গবেষণা করেন, কৃষির মধ্যে থাকেন, কৃষকের মধ্যে যেতে চান,
তারা জানেন এর চেয়ে তৃপ্তিদায়ক আর কোনো পেশাতে মনে হয় নাই। তো দর্শক, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এইরকম ভিডিওগুলো আমি মূলত দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করি। আর এই ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন এবং শেয়ার করে দেবেন। তো আজ এ পর্যন্ত। আপনাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে, আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কিন্তু আপনারা জানাতে পারেন এবং আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের এই যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর দেওয়ার। তো আজ এই পর্যন্ত। আজ হচ্ছে 27 তারিখ মার্চের প্রায় শেষে, রমজানও শেষে। আজকে আমরা অলরেডি 26 রোজায় যাচ্ছি। আর এই রমজান মাসে আবারও আপনাদের শুভকামনা জানিয়ে শেষ করছি। অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।